প্রশ্ন করে দেবো, যেহেতু 10-এ দিলেও সমস্যা নেই। রিল্যাক্সে হয়ে গেলে আবার পার করা লাগবে না, পার করতে তো আবার ঝামেলা, এই জন্য একসাথে করে নেওয়াই ভালো। টাকা লাগবে। আমার ফোন নাম্বার দে, গাইডলাইন যেই চাবে আমার ফোন নাম্বার দিবি, আমি এলো হলে আরো বেশি দিবি, তারপর গাইডলাইন আমি দিচ্ছি। তারপর গাইডলাইন আমি দিচ্ছি। কই কলম কই? এইবার তো মরছে। আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো গতকালকে কথা দিয়েছিলাম আজকে আর একটা ক্লাস নিব। তো গতকালকে একটা আমি ক্লাস নিয়েছিলাম, আপনারা যারা আমার ক্লাস করেছেন নিশ্চয়ই জেনে থাকবেন। নিশ্চয়ই জেনে থাকবেন যে আমি গতকালকে একটা ম্যাথের সাজেশন মূলক ক্লাস নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আপনাকে আজকে দেখাবো আমার গতকালকের ক্লাস থেকে হুবহু বলা যায়, একদম হুবহু 6 থেকে 7টা ম্যাথ এসছে। আমি এই জন্য বলি, আমি অন্যান্য জায়গার মতো ভুরুং ভারুং কথা বলতে পারবো না ভাই, আমার কলিজার টুকরা অমুক তমক এগুলো বলতে পারবো না, কিন্তু এমন কিছু ম্যাথ, এমন কিছু ক্লাস আপনাদেরকে নিয়ে দিব যেখান থেকে প্রশ্ন ওই টাইপের কমন পড়বে। তো যারা অলরেডি জয়েন করেছেন থ্যাংক ইউ সো ভেরি মাচ। একটু প্রতিদিনের মতোই বলি, ক্লাসটা প্রাণবন্ত করার জন্য যেটা করা দরকার, একটু আপনার কোঅপারেশন দরকার। প্লিজ শেয়ার দ্য ক্লাস অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ট্যাগ ইউর ফ্রেন্ডস, মেনশন ইউর ফ্রেন্ডস। সবাই আমরা দেখাবো যে গতকালকে যেখানে আমরা করিয়েছিলাম ঠিক সেখানেই, যে অঙ্কগুলো করিয়েছিলাম সেখান থেকেই আমাদের অঙ্ক কমন পড়েছে। কেমন? সেখান থেকেই অঙ্ক কমন করেছে। ধূপধাপ, একটু একটু ধূপধাপ সবাই। আমরা আজকে কি করব? আমরা আজকে দুইটা জিনিস শিখবো ভাই আমার, একটু শুনেন। আজকে এই যে উপসহকারী বা উপখাদ্য কি বলতেছে, এটা পোস্টের নাম। আব্দুল্লাহ পোস্টের নাম কি ছিল? আচ্ছা, উপসহকারী খাদ্য পরিদর্শক। উপসহকারী খাদ্য পরিদর্শকের যে পরীক্ষাটা আজকে হয়েছিল, ওয়ালাইকুম আসসালাম। উপসহকারী খাদ্য পরিদর্শক, উপসহকারী খাদ্য পরিদর্শকের যে পরীক্ষাটা আজকে হয়েছে, এই উপলক্ষে গতকালকে আমি একটা ম্যাথ ক্লাস নিয়েছিলাম আমাদের এই কনসেপ্ট একাডেমি থেকে। খুশির খবর আলহামদুলিল্লাহ, যে গতকালকের ক্লাস থেকে হুবহু 6 থেকে 7টা ম্যাথ কমন করে পড়েছে। সুতরাং আজকে সেগুলো তো দেখাবোই, পাশাপাশি ওই কোয়েশ্চেনটা সলভ করব এবং নতুন কিছু বিজ্ঞান এবং ম্যাথের কোয়েশ্চেন সলভ করব। চলেন আমরা আগাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু কৃতজ্ঞতা বশত দয়া করে রাকিব, হ্যাঁ রাকিব, সবাইকে আমার যেন বলা না লাগে, আমি আপনার ভাই লাগি ভাই আমার, তোমার প্রতি আমার একটাই হক, একটু ক্লাসটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল একটু শেয়ার করে দেব
একটু ফ্রেন্ডদের ট্যাগ করে দিয়ে দিব, কেমন? আমরা একটু বেশি স্টুডেন্ট আশা করতেই পারি, কারণ আমি যেহেতু ক্লাসগুলো নর্মালি অন্যান্য যে কোনো ক্লাস থেকে আমি আমার দৃষ্টিতে মনে হয় ভালোই নিতেছি, সুতরাং আপনারা একটু কোঅপারেট করে একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, এইটা আপনার প্রতি আমার হক, আর আমার প্রতি আপনার হক হচ্ছে ইফেক্টিভ ক্লাস, অতিরঞ্জিত কোনো কথা নয়, এমন কিছু করাবো যেগুলো থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে সবাই, আপনার প্রতি আমার হক একটু 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 শেয়ার এবং কেয়ার করে দিব। একটু বলে দেই কৃতজ্ঞতা বশত দু একজনের সালাম নিয়ে আমরা শুরু করব। ইলিনা ওয়ালাইকুম আসসালাম, মন্ডল ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, তোফা ওয়ালাইকুম আসসালাম, নীলাকাশের তারা ওয়ালাইকুম আসসালাম, রাকিব ওয়ালাইকুম আসসালাম, পিয়াসা আক্তার, হ্যাঁ পিপাসা ওয়ালাইকুম আসসালাম, শাহাদত রাকিম ওকে, হ্যাঁ পারবে স্বাধীন ওয়ালাইকুম আসসালাম, তাসমিয়া লিজা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। চলেন আমি আবারও শুরু থেকে শুরু করছি ভাই আমার। গতকালকে আজকের খাদ্য অধিদপ্তরের পরীক্ষা উপলক্ষে একটা ম্যাথ ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসে আমি বলেছিলাম আজকের ক্লাসে যে 20টা বা 25টা ম্যাথ করাবো, আগামীকালকে হুবহু ওই টাইপের কোশ্চেন আসবে। আলহামদুলিল্লাহ আমি আমার কথা রাখতে পেরেছি। আমার যে অ্যানালাইটিক্যাল পাওয়ার, আমার যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে আমি যে ধরনের প্রশ্ন আপনাদের প্র্যাকটিস করিয়েছিলাম, আজকের পরীক্ষায় হুবহু 6 থেকে 7টা কোশ্চেন আসছে। লেটস বিগিন, একটু শুরু করি এবং দেখাই। চলেন আমরা শুরু করি এবং আপনাদের দেখাই। এই যে আজকে একটা প্রশ্ন আসছে 143 টাকা, আজকের প্রশ্ন এগুলো 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? তাহলে আমাদের মোট টাকা ছিল 143, এইটা অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল হচ্ছে 11। তাইলে 11 ভাগের নাম যদি 143 হয়, 1 ভাগের মান কত হবে? 143 ডিভাইডেড বাই 11, আমি কাটাকাটি করলে হবে 13, তাইলে 13। 1 ভাগের মান যদি 13 হয়, আমাকে বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম, তাহলে 5 ভাগের মান কত হবে? 5 13 65, আর ক্ষুদ্রতম কত? 2 ভাগের মান কত হবে? 13 2 26, বিয়োগ করলে কত হবে? 6 আছে কত হলো? 9 হয়, 15 হয়, 9 হলে হাতে 1 39। দিস ইজ অ্যাবসলিউটলি, এইটা হচ্ছে আনসার। সবাই একটু শেয়ার করে দিব। ওইটাতে যাইতে পারবো কিভাবে? ওই স্লাইডে এখান থেকে যাওয়ার কোনো অপশন নাই না? কেন এই সামনে নিয়ে আসা যায় না? এই যে থাক, ওটা মানে আমি আগেরটাতে কোথায় কিভাবে? জিনিসটা এত কঠিন হওয়ার কথা না, আমি পাশাপাশি রাখতে বললাম। এটা তো দুইটা এক জায়গায় ওপেন আছে। হ্যাঁ, এটা আলাদা। আগেরটা কই? যেটা আপনি ক্লাস নেবেন না, যেটা আমি দেখাবো। যেটা দেখেন ভাই আমার, আজকের যে কোশ্চেনটা আমি করালাম হুবহু গতকালকে এই টাইপের একটা কোশ্চেন করিয়েছিলাম, যে চতুর্ভুজের 4 কোণের অনুপাত যদি এইটা হয়, চতুর্ভুজের 4 কোণের অনুপাত যদি এইটা হয়, চতুর্ভুজের 4 কোণের অনুপাত যদি এইটা হয়, তাহলে আমাদের বৃহত্তম কোণের পরিমাণ কত? আজকের পরীক্ষায় আসছে ওই রকমই একটা টাকা দিয়েছে, টাকার সাথে বলেছে অনুপাতের বড়টা এবং ছোটটার পার্থক্য কত। তার মানে হুবহু এই প্রশ্ন থেকে প্রশ্নের মতো প্রশ্ন কমন পড়েছে, এই প্রশ্ন থেকে কমন পড়েছে। তাহলে আর একটা প্রশ্ন যদি আপনাদের দেখায়, এটাই তো বলতেছি আমি। দেখেন, হ্যাঁ দেখেন এই যে জিনিসটা, এই আজকে যা চতুর্ভুজের জায়গায় আমাদের এই টাকা দিয়ে প্রশ্ন আসছে, তাহলে টাকাকে কি করব? 143 টাকা, ভাগ কয়টা আছে? 11, 11 ভাগ দিলে হবে 13, 13, তাহলে 1 ভাগ ইজ ইকুয়াল টু যদি 13 হয়, তাহলে বড় ভাগ কত? 5 ভাগ, 5 ভাগ ইজ ইকুয়াল টু 65, ছোট ভাগ ইজ ইকুয়াল টু কত? 26, তাহলে এদের বিয়োগফল কত? 39, এদের বিয়োগফল কত? 39।
তাহলে আমি আবারও বলছি, আমার ক্লাসগুলো ইফেক্টিভ ক্লাস নিচ্ছি ভাই আমার, একটু দয়া করে আপনারা ক্লাসটা করেন, একটু শেয়ার করেন। হুবহু প্রশ্ন আসবে অথবা ওই টাইপের কোশ্চেনই আসবে। চলেন চলেন আমরা পরের প্রশ্নটা যাই, চলেন আমরা পরের প্রশ্নটাতে যাই। বলছে 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি কেমন হবে? আপনি যদি 15 স্কয়ার এবং 8 স্কয়ার করেন সমান সমান হবে 17 স্কয়ার। তাইলে এইটা হবে কি? এইটা হবে সমকোণী ত্রিভুজ, এইটা হবে সমকোণী ত্রিভুজ। আপনি যদি 15 স্কয়ার, একটু সবাই একটু প্লিজ একটু শেয়ার দ্য ক্লাস, আমরা এমন কিছু শিখবো যেন হুবহু এর পরের পরীক্ষাতেও কমন পড়ে। আজকে তো কমন পড়ছেই, এর পরের পরীক্ষাতেও কমন পড়বে। সবাই একটু শেয়ার করে দিই, সবাই 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 সবাই, একজনও যেন বাদ না থাকে, এটা আপনার প্রতি আমার হক ভাই আমার। তাইলে 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি কেমন হবে? তাইলে আপনি যদি এইটার স্কয়ার করেন, এটার স্কয়ার, এটার পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা অবভিয়াসলি সমকোণী ত্রিভুজ হবে, অবভিয়াসলি সমকোণী ত্রিভুজ হবে। এটা অবভিয়াসলি কি কোণী ত্রিভুজ হবে ভাই আমার? সমকোণী ত্রিভুজ হবে। এইরকম আরো কিছু উদাহরণ আছে, সমকোণী ত্রিভুজের আরো কিছু উদাহরণ আছে, যেমন 3:4:5, 3:4:5, অথবা এদের গুণিতক, এদের গুণিতক কেমন হতে পারে? যদি 2 দিয়ে গুণ করেন তাহলে 6:8:10, 8:10। যদি 3 দিয়ে গুণ করেন, 3 3 9, 3 4 12, 3 5 15। যদি 4 দিয়ে গুণ করেন 12, 16, 20। এইগুলো কিন্তু চলতেই থাকবে। তাহলে আপনি দেখবেন যে কোনো একটাকে স্কয়ার করে বাকি দুইটার যোগফল হয় কিনা, যদি হয় তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী ওইটা সমকোণী ত্রিভুজ হইতে বাধ্য থাকিবে। সবাই একটু বলি কেমন সমকোণী? হ্যাঁ সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেব। বাবারে আজকে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হয়েছে, প্রাইমারি না। একজন জিজ্ঞেস করেছে আজকে কোন জেলায় পরীক্ষা হয়েছে? আজকে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হয়েছে। গতকালকে যে লেকচারটা নিয়েছিলাম সেখান থেকে হুবহু 6টা প্রশ্ন কমন পড়েছে, 6টা ম্যাথ কমন পড়েছে। এটাই বলতেছি, ক্লাসটা করেন, নেক্সট পরীক্ষাতেও কমন পাবেন। কেমন? তেমনি এটা চলে গেল। এটার পরিবর্তে যদি আপনি আরো রেশিও চান, আরো রেশিও আপনাকে দেওয়া যাবে, যেমন 7:24:25, 7:24:25, এটাও সমকোণী হবে। 9:40:41, 9:40:41, এটাও সমকোণী হবে। এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। তাইলে একটার পরিবর্তে আমরা অনেকগুলো শিখে নিলাম। কেমন? পরের প্রশ্নটা দেখেন, কি বলবো, এটা এটা কালকেই আমার ক্লাসে করাইছি। দেখেন আপনারা, এইটা কালকে আমার ক্লাসে করাইছি। বিশ্বাস না হলে চলেন একটু আপনাকে দেখাই। হ্যাঁ একটু আপনাকে দেখাই। এই প্রশ্নটা কালকেই আমার ক্লাসে করিয়েছি, এই প্রশ্নটা কালকেই আমার ক্লাসে করিয়েছি। চলেন হ্যাঁ, যে আপনাদেরকে দেখাই, আপনারা বিশ্বাস করবেন না। এই যে এতকে শতকরায় প্রকাশ করলে কত হবে? 40%। এক্স্যাক্টলি এই কোশ্চেনটা, এই কোশ্চেনের মতো কোশ্চেনটা আজকে চলে আসছে কোথায়? ফুডে। কোথায় চলে আসছে ভাই আমার? ফুডে। চলেন আজকের কোশ্চেনটা আমরা সলভ করি। দেখেন এই 144 সংখ্যাটি কোন সংখ্যার 40%? তো আমি যদি ধরি 144 হচ্ছে এক্স এর 40%, এক্স নামক সংখ্যাটার 40% কত? 144। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে ভাই? 144 গুণন উপরে যাবে 100, নিচে 40। এটা কাটা, এইটা ধরে কাটেন, 3 4 12 আর 4 6 24। তাহলে এটাকে গুণ করলে হবে 360। দিস ইজ আওয়ার আনসার। এইটা হুবহু গতকালকের ক্লাস থেকে কমন পড়েছে ভাই আমার। একটু মনোযোগ দিয়ে করেন, ক্লাসগুলো শেয়ার দিয়ে রাখেন, সব প্রশ্ন আপনি কমন পাবেন। কেমন? সব প্রশ্ন এই টাইপের কোশ্চেনে ঘুরে ঘুরে আসে। এই সংখ্যাটি কোন সংখ্যার 40%? আমি ধরে নিলাম এক্স এর 40% সমান 144।
তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এই যে উপরে চলে গেলে 100, নিচে আসলো 40, কাটাকাটি করলাম 360। আই গেস আমরা বুঝতে পেরেছি। বলেন বুঝতে পেরেছি কিনা সবাই? সবাই বুঝতে পেরেছি কিনা? বলছে দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত 3 এবং 4 হলে বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত? কিছুই করা লাগবে না, শুধু এটার স্কয়ার করে দিবেন, এটার স্কয়ার করে দিবেন, আনসার ডান। এই যে 9:16। কেন? কেন? বৃত্তের পরিধি মানে কি 2 পাই আর, নাকি 2 পাই আর। তাহলে এই 2 পাই তো কাটাই যাবে, তাহলে শুধুমাত্র আমার থাকবে 3:4। তাইলে ক্ষেত্রফল মানে কি 2 পাই আর স্কয়ার, সেই আর স্কয়ার করে দিলেই আমাদের আনসার ডান। সুতরাং সহজে সুন্দরে আনসার ডান। এরকম যদি অনুপাত দেওয়া থাকে, পরিধির অনুপাত, তাহলে অটোনোমাসলি আপনার 2 পাই কাটা চলে যাবে, টেনশনের কোনো কারণ নাই। ওই গিভেন মানটার স্কয়ার করে দিলেই ক্ষেত্রফলের মান বের হয়ে যাবে। এটাই হচ্ছে ট্রিক্স। বড় করে করতে গেলে টাইম ওয়েস্ট হবে। আমরা বলবো টাইম সেভ করে পরীক্ষার রুমে কিভাবে আপনি 100% মার্কস আদায় করতে পারেন। সবাই, হ্যাঁ এই যে অনেকেই পেরেছেন, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। সবাই এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই, দয়া করে শেয়ার করে দিন। আপনাদের সবার হায়াত বরকত দিবে আল্লাহ। হ্যাঁ একটু শেয়ার করে দিন, একটু শেয়ার করে দিন, একটু ট্যাগ করে দিন। কোনটা? এটা শেষ করি, পরের প্রশ্নটা দেখি চলেন। বলেছে একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 8, 12 এবং 24 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করতে পারে? 1/8 প্লাস 1/12 প্লাস 1/24। তাহলে 24 হচ্ছে লসাগু, হলে এখানে হবে 3 প্লাস 2 প্লাস 1, যেটা ইজ ইকুয়াল টু 6/24 সমান সমান 1/4। তাইলে এই 1/4 অংশ কমপ্লিট করে কত ঘন্টায়? 1 ঘন্টায়। এক অংশ কমপ্লিট করবে কত ঘন্টায়? 4 ঘন্টায়। আপনাকে বলছে 3/4। তাইলে 3/4 কমপ্লিট করবে কত ঘন্টায়? 4 গুণন 3/4। এই যে 4 4 ইস্টুকুলু কুলু, আনসার হবে আমার 3 ঘন্টা। খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। কেমন? হ্যাঁ শামিম রেজা থ্যাংক ইউ সো মাচ। সুজন হায়দার ওয়ালাইকুম আসসালাম। শোয়েজউদ্দিন ওয়ালাইকুম আসসালাম। যারা এখনো ক্লাসটা শেয়ার করেনি, আপনি যদি বলেন আপনার বাসায় যায় আপনার হাত ধরে আসবো, তাও আপনি ক্লাসটা শেয়ার করে দেন। এটা আপনার প্রতি আমার হক, আর আমার প্রতি আপনার হক হচ্ছে একটা এক্সক্লুসিভ ক্লাস, ইফেক্টিভ ক্লাস, যেখান থেকে ওই আইটেমের প্রশ্ন কমন পড়বে। আমি ফাও কথা বলি না, চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম গতকালকে যে আজকে যে 25টা প্রশ্ন পড়াবো, আগামীকাল এর মধ্যে 4-5টা প্রশ্ন আসবে। আলহামদুলিল্লাহ আজকে 6টা প্রশ্ন হুবহু কমন পড়েছে। সুতরাং বুঝতেই পারছেন আমার ক্লাস কোয়ালিটির লেভেলটা কোন স্টাইলের। আপনাদেরকে বলবো প্লিজ ভাই আমার একটু একটা ধাক্কা মেরে শেয়ার করে দেই। হ্যাঁ ওকে। তাহলে এই যে 3টা নল 1 ঘন্টায় কতটুকু করলো? জাস্ট 1/তত 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 24 লসাগু হলে আমাদের 1 ঘন্টায় ফিল আপ হলো কতটুকু? 1/4 অংশ। তাহলে 1/4 অংশ 1 ঘন্টায় হলে এক অংশ কত ঘন্টা হবে? 4 ঘন্টা। আর আমাদের বলছে 3/4। তাহলে ওই 4 কে 3 দিয়ে 3/4 3 অংশ গুণ করলেই কাটাকাটি হয়ে 3 ঘন্টা হবে। বুঝতে পেরেছি সবাই? সবাই বুঝেছি? বুঝতে পেরেছে? হ্যাঁ অনেকে। সোলাইমান 3 ঘন্টা, এক্সিলেন্ট। রেজওয়ান আলী এক্সিলেন্ট। মনসুর আফরিন শাবাশ শাবাশ। জান্নাতুল ফেরদৌস মারহাবা। হ্যাঁ এই যে মঞ্জুর রহমান মারহাবা, শাবাশ। কিন্তু আপনারা শেয়ার না দিলে এই মারহাবা টিকবে না, এই মারহাবা বাজারে টিকবে না। সবাই একটু ভালোবেসে বেসে একটু দিয়ে দেই। ক্লাস ইন্টারভেলের ক্লাসের ইয়ে থাকে না, প্রাণ থাকে না। ওখানে ওপেন করে ফেলেন। মেঘবালিকা অপসরা মারহাবা। হ্যাঁ
শফিক তুহিন, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। 3 ঘন্টা আকলিমা, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকেরটা দেখতে চাই কে কে আমার হক আদায় করেছেন। আমি 4 বার দিয়েছি, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাই, আমার 4 বার দিয়েছেন, খুবই ভালো করেছেন। আমি শুধু এইটা বলতে চাই, আমি আপনাদের ফ্রি ক্লাস শুক্র শনিবারে নিব, কোনো সমস্যা নাই। এক্সক্লুসিভ ক্লাস নিব, ইফেক্টিভ ক্লাস নিব, বাট আই নিড ইউর কোঅপারেশন, আই নিড ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন। অ্যাক্টিভ পার্টিসিপেশন না থাকলে ক্লাসের মনোযোগ থাকে না, অডিয়েন্স না থাকলে ভাই মোটিভেশন আসে না। আমার জায়গায় আপনি থাকলে একই কথা বলবেন, হোয়েনেভার ইউর ক্লাস ইজ বিউটিফুল, অডিয়েন্স শুড বি বিউটিফুল। হ্যাঁ, সুতরাং আপনি একটু আশা করতেই পারেন যে আপনি আর ক্লাস একটু বেশি লোক থাকবে। এই জন্য আপনাদেরকে বলবো একটু ফ্রেন্ডসদের ট্যাগ করে দিবেন, একটু শেয়ার করে দিবেন সবাই। হ্যাঁ, এই তো অনেকেই ট্যাগ করে দিয়েছেন, হ্যাঁ অনেকেই শেয়ার দিয়েছেন, প্রত্যেকের প্রতি আমি গ্রেটফুল, হ্যাঁ প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা আরো কিছু ম্যাথ করি। 6 নম্বরে ছিলাম, সাথে চলে যাব। ওকে, যান 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 যান। ওকে, এখন চলেন আমরা পরের ম্যাথটা করি। দেখি তো এই ম্যাথটা পারি কিনা সবাই। সবাই দেখি তো এই ম্যাথটা পারি কিনা সবাই। বলেছে 1 ডজন টাকায়, টাকায় মানে 1 টাকায় 1 ডজন বড়ই বিক্রি করায় 25% ক্ষতি হলো। ভাই 25% ক্ষতিতে সে বিক্রি করেছে কত পার্সেন্টে? 25% ক্ষতিতে বিক্রয় মূল্য মানে সে 100 টাকার পণ্য বিক্রি করে 75 টাকা পেয়েছে। 100 টাকার পণ্য কিনেছিল যেটা 100 টাকা দিয়ে, বিক্রি করার পর 75 টাকা পেয়েছে, তার মানে তার 25 টাকা লস হয়েছে। বলছে 50% লাভ করতে হলে টাকায় মানে 1 টাকায় কয়টা বড়ই বিক্রি করতে হবে? তাহলে আমরা একদম ধূপধাপ অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, এই যে 75% সমান সমান সেই 1 টাকা, এই 75% মানে 75 টাকায় বিক্রি করায় তার নাকি ক্ষতি হয়েছে 15%। তাইলে 75% মানে 1, আর এই 50% লাভ মানে 150% বিক্রি করতে চান, তাহলে 150% মানে কত? 75 কখন 150% এখানে আসলে ডাবল হয়েছে, তাহলে এটা ডাবল হবে 2। সুতরাং 2 টাকায় বিক্রি করতে হবে, 2 টাকায় বিক্রি করতে হবে কয়টা? 1 ডজন বা 12টি, 1 ডজন বা 12টি। সুতরাং 1 টাকায় বিক্রি করতে হবে, সুন্দর করে ভাগ করে দিলেই আমাদের আনসার চলে আসবে 6টি। আবারও বলছি, 1 টাকায় বিক্রি করার ফলে 25% লস হয়, তার মানে ওই যে 75% সে আর্ন করলো ওইটা সমান সমানই তার বিক্রয় মূল্য। এই যে 25% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 75। তাহলে এই 75 মানে সেই 1 টাকা, 75 মানে সেই 1 টাকা, তাহলে 75% সমান 1 টাকা হলে আমি বিক্রি করতে চাই কততে? 50% লাভে, মানে 150%। তাহলে 150% মানে তার দ্বিগুণ। এখন প্রশ্ন মতে কি করব? এই 2 টাকায় বিক্রি করতে হবে 1 ডজন মানে 12টা, সুতরাং 1 টাকায় বিক্রি করতে হবে 6টা। সবাই বলি পেরেছি কিনা সবাই? হ্যাঁ, এরপরে বিজ্ঞান ক্লাস আজকেই হবে, এর সাথেই হবে বিজ্ঞান ক্লাস ভাই আমার সবাই। হ্যাঁ 6টি, এক্সিলেন্ট এক্সিলেন্ট 6টা। হ্যাঁ, হাসান আছে 6টা, আঞ্জু 6টা, এক্সিলেন্ট। সাবিকুন্নার 6টা, সুবর্ণা 6টা, 6টা জয়যুক্ত হয়েছে। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস 6টা জয়যুক্ত হয়েছে। রেজওয়ান আলী 6টা জয়যুক্ত হয়েছেন আপনি। শাহাদত রাকিব 6টা জয়যুক্ত হয়েছেন আপনি। সবাই যারা 6টা দিয়েছিলেন প্রত্যেকেই জয়যুক্ত হয়েছেন, সবার জন্য একটা করতালি। কেমন সবাই? হ্যাঁ, পরের কোশ্চেনটা দেখতে চাই, পরের কোশ্চেনটা আপনাদের দেখাতে চাই, চলেন। না, এদের দিয়ে একটা কাজও করানো যাবে। যাও যাও যাও, আর নাই, যাও তুমি তোমার কাজ যাও, তোমাদের কাজ নাই, আমি কাজ করে নিচ্ছি। তোমরা কাজ বুঝো।
একটা প্রশ্ন আসছিল, আমি একটু হাতে কলমেই লিখে দিচ্ছি, আমাদের টাইপিং কমপ্লিট হয় নাই। এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এই রাশিটার লসাগু কত? এই রাশিটার লসাগু কত? লসাগু, লসাগু, এই দুইটা রাশির লসাগু কত? লসাগু বের করার সময় আমরা মনে রাখবো কমন প্লাস আনকমন সবই নিব, কমন প্লাস আনকমন সবই নিব, পাওয়ারের সময়টা নিব বড় পাওয়ার, পাওয়ারের সময় নিব বড় পাওয়ার। যেমন এখানে যদি আপনি কমন নেন, কি কমন নেন? এক্স স্কোয়ার কমন নেন, তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াই। আর এই জায়গায় যদি আপনি এক্স ওয়াই কমন নেন, এখানে হবে এক্স প্লাস ওয়াই। তাহলে লসাগু যদি নির্ধারণ করতে চান, একটু খেয়াল করেন, লসাগু নির্ধারণের সময় দুইটা কথা বলেছি, কমন আনকমন সবাইকে নিব, কিন্তু পাওয়ার থাকলে বড়টা নিব। তাহলে এখানে এক্স কমন, এখানে এক্স কমন, তাহলে পাওয়ারের ক্ষেত্রে বড় কোনটা? এক্স স্কোয়ার। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নাই, সো হোয়াট, তাতে কিছু যায় না। কারণ কি, লসাগু নির্ণয়ের সময় আমি কমনও নিব আনকমনও নিব, তাহলে নিলাম ওয়াই। আর এই এক্স প্লাস ওয়াই কমন আছে, এক্স প্লাস ওয়াই। এইটা হচ্ছে আজকের এই কোশ্চেনের আনসার। গতকালকে আমি এই প্রশ্নটাই করিয়েছিলাম গসাগু দিয়ে, গতকালকে এই প্রশ্নটাই করিয়েছিলাম গসাগু দিয়ে, আজকের পরীক্ষায় আসছে লসাগু। আমি এই জন্য ক্লাসে বলেছিলাম যে নর্মালি আমাদের কোশ্চেন গুলো কমন পড়বে, কেমন কমন পড়বে। ওকে ফাইন, চলেন আমরা কয়েকটা বিজ্ঞানের প্রশ্ন সমাধান করি। 1 নাম্বার, বলেন বিজ্ঞানের প্রশ্নের 1 নাম্বারের আনসার কি হবে? সবাই দেখতে চাই। সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান কি? সংকর ধাতু ব্রোঞ্জ, ব্রোঞ্জের ডাক নাম আছে আর একটা ব্রোঞ্জ বা কাঁসা, ব্রোঞ্জের ডাক নাম আছে আর একটা ব্রোঞ্জ বা কাঁসা, ব্রোঞ্জের ডাক নাম আছে আর একটা ব্রোঞ্জ বা কাঁসা। সংকর ধাতু ব্রোঞ্জ এবং কাঁসার উপাদান কে? বলেন। উত্তর দেখতে চাই। কপার এবং টিন, ইয়েস, কপার এবং টিন, কপার এবং টিন। কপার মানে তামা, তাইলে এইটা হচ্ছে আমাদের আনসার। কিন্তু আমরা এইটুক শিখেই থামতে চাই না, আমরা আরেকটু জানতে চাই। এই ব্রোঞ্জ বা কাঁসা, ব্রোঞ্জ বা কাঁসায় কপার থাকে 90% আর টিন থাকে, টিন কপার থাকে 90%, টিন থাকে বাকি 10%। ব্রোঞ্জ বা কাঁসা চলে গেল। আমরা যদি আরেকটু শিখতে চাই, পিতল, পিতল বা এটাকে কেউ কেউ ব্রাস নামে ডাকে, পিতল বা ব্রাস, এখানে থাকবে কপার আর জিঙ্ক। কপার থাকবে হচ্ছে 65%, 65% আর জিঙ্ক থাকবে রেস্ট অফ 35%। তাইলে একটা শিখতে যেয়ে আমরা 2-3টা শিখে নিব, যাতে করে পরের পরীক্ষাটা ওর আশেপাশে কোশ্চেন করলে আমি কমন পাই। কেমন? সবাই সবাই এই কোশ্চেন গুলো কিন্তু আসবেই রে ভাই আমার, এই পরীক্ষায় না আসুক পরের পরীক্ষায় আসবেই। সুতরাং আমরা সবাই একটু একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করি। হ্যাঁ, ওকে, তাহলে বলি সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান কি? ব্রোঞ্জের উপাদান তামা এবং টিন, মানে কপার এবং টিন। হোয়াইরাস পিতল বা ব্রাস যদি থাকে কপার এবং জিঙ্ক, কপার এবং জিঙ্ক। পার্সেন্টেজ দিয়েও অনেক পরীক্ষাতে প্রশ্ন আসে, 65% আর কি 35%। আর একটা আছে মরিচাহীন ইস্পাত, এইটাও অনেক পরীক্ষায় আসে, মরিচাহীন ইস্পাত, মরিচাহীন ইস্পাত, মরিচাহীন ইস্পাত। এই জন্য ইস্পাতে মরিচা পড়ে না। কি জন্য বলতেছি চলেন। এখানে আয়রন আছে, ক্রোমিয়াম আছে আর নিকেল আছে। আয়রন, ক্রোমিয়াম, নিকেল। আয়রনের মধ্যে সামান্য পরিমাণ ক্রোমিয়াম ঢুকিয়ে এটাকে স্টেনলেস করা হয়, স্টেনলেস স্টিল বা মরিচাহীন স্টিল বা মরিচাহীন ইস্পাত। এটাতে মরিচা পড়ে না। এই জন্য ইস্পাত দিয়ে বানানো কি বিভিন্ন বস্তু মানে যেগুলো দিয়ে আমরা কাটি, হ্যাঁ, যা বানাই না কেন ওটা মুক্ত অবস্থায় ফেলে রাখলেও মরিচা ধরবে না, এই সংকরের কারণে আয়রনের সাথে ক্রোমিয়াম এবং নিকেল মিশিয়ে দেওয়া হয়। তাহলে বলেন হয়েছে কিনা সবার? সবারটা দেখতে চাই হয়েছে কিনা, বলেন হয়েছে কিনা। সবাই একটু বলে দেন হয়েছে। তাহলে 3টা শিখলাম। ব্রোঞ্জের উপাদান কি? ব্রোঞ্জের ডাক নাম হচ্ছে কাঁসা, ব্রোঞ্জের ডাক নাম কাঁসা। তামা এবং টিন বা কপার প্লাস টিন, তামা এবং টিন বা কপার প্লাস টিন।
তারপরে হচ্ছে আমরা বললাম পিতল বা বাস, কপার এবং জিঙ্ক, মরিচাহীন ইস্পাত, আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল, আয়রন, ক্রোমিয়াম এন্ড নিকেল মেক্স স্টেনলেস স্টিল। কেমন? পরের প্রশ্নটা চলেন যাই আমরা দেখি কে কে পারে। বলেন নিচের কোন যৌগটি ভিটামিন সি? আমি প্রথম দিন যেদিন বিজ্ঞান ক্লাস নেই ওই দিন বলেছিলাম ভিটামিনের নাম দিয়েও প্রশ্ন আসে, ভিটামিনের নাম দিয়েও প্রশ্ন আসে। কেমন? বলেন এইটার উত্তর কি হবে? হ্যাঁ রেজওয়ান ঠিক আছে, রেজওয়ান ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, নেক্সট ওয়ান, হুইচ ওয়ান ইজ ভিটামিন সি? অর্থাৎ ভিটামিন সি এর সায়েন্টিফিক নেম কোনটি অথবা বায়োলজিক্যাল নেম কোনটি? একটু বলে দিব, একটু বলে দিব সবাই, সবাই। ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম বা বায়োলজিক্যাল নাম অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। পেয়ারা, আমলকি অথবা যে কোনো টক জাতীয় ফলে ভিটামিন সি বেশি পরিমাণে পাওয়া যায়। ভিটামিন সি এর গুরুত্বপূর্ণ ফাংশন, ইট ইট প্রটেক্টস ইওর বডি ফ্রম ভেরিয়াস কাইন্ড অফ আনওয়ান্টেড ডিজিজ। 1 নাম্বার, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি। 2 নাম্বার, ডাইজেশন ক্যাপাসিটি বিল্ড আপ করে। 3 নাম্বার, বডিকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রডিউস করে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রডিউস করে। অ্যান্টিঅক্সিডেন্ট বডির মধ্যে কি করে? খারাপ রিয়াকশন গুলোকে দমিয়ে দেয়, এই জন্য আপনি সুস্থ থাকেন। তাহলে ভিটামিন সি এর কয়েকটা ফাংশন বললাম। ইট ইজ অলসো ইউজড স্কারবি, স্কারবি নামক ডিজিজেও ভিটামিন সি ইউজ করা হয়, কারণ ভিটামিন সি এর অভাবে স্কারবি হয়। কেমন? সবাই সবাই জানতে চাই, শিখতে চাই। হ্যাঁ, অ্যাসকর্বিক অ্যাসিড, ইয়েস ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। সবাই তাহলে ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড কোথায় পাওয়া যাবে? টক জাতীয় যেগুলো ফলমূলে পাওয়া যাবে, তার মধ্যে পেয়ারা, আমলকি এগুলোতে বেশি পাওয়া যাবে। 2 নাম্বার, ভিটামিন সি কিসে ব্যবহৃত হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে, বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে, যে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার বডিকে বিভিন্ন ক্যাটালাইটিক রিয়াকশন তথা খারাপ রিয়াকশন ঘটাইতে বাধা প্রদান করে। এই জন্য ভিটামিন সি অনেক গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল রোল প্লে করে আমাদের শরীরে। কেমন? পরের প্রশ্ন চলেন, বলেন এটার উত্তর কি হবে? প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড তৈরি করে? কার্বন ডাই অক্সাইড তৈরি করে। বাই হুইচ প্রসেস অ্যানিমেল বিং প্রডিউস কার্বন ডাই অক্সাইড? বলেন সবাই। হ্যাঁ, ভালোবাসা দিয়েছে অনেকেই, দিতে থাকুন, ভালোবাসা দিতে থাকুন আর একটু শেয়ার করতে থাকুন। ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড অনেকেই ভালোবাসা দিয়েছেন। সবুজ সরকার আমার বস, সবুজ সরকার ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ মি। সবুজ সরকার, সবুজ সরকার আমার সাবেক রুমমেট। হোয়েনেভার আই ওয়াজ পোস্টেড ইন গাইবান্ধা, তখন তিনি আমার রুমমেট ছিলেন। সালাম আলাইকুম বস, ভালো আছি নিশ্চয়ই। সবাই বলেন প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে? সবাই। শ্বসন, ইয়েস 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 ইয়েস। সবাই চলেন আমরা একটা জিনিস শিখি, আমরা একটা জিনিস শিখি চলেন। 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু পানি, আলো আর ক্লোরোফিল, এটা তৈরি করে আমাদের গ্লুকোজ C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন, 6 অণু পানি প্লাস এইটাকে বলে হচ্ছে সালোক সংশ্লেষণ, এইটাকে বলে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। একটু মনোযোগ দেন, যারা টিউশন করান তাদেরও হেল্প হবে, যারা টিউশন করান বাচ্চাদের 9, 10, 11, 12 তাদেরও কাজে লাগবে, একটু ভালো করে খেয়াল করে নেই। এইটা হচ্ছে সালোক সংশ্লেষণ বিক্রিয়া। সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়, কারণ কি? উদ্ভিদ গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড আর আমরা ছেড়ে দেই অক্সিজেন। উদ্ভিদ গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড, আমরা ছেড়ে দেই অক্সিজেন। আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইডের সাথে প্রাণীর বিক্রিয়ায় উইথ দ্য হেল্প অফ আলো এবং ক্লোরোফিল উদ্ভিদ ফটোসিনথেটিক প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তথা কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে, গ্লুকোজ তথা কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে।
আর উপজাত হিসেবে পাওয়া যায় অক্সিজেন এবং পানি। বাট শ্বসনের ক্ষেত্রে কি হয় দেখেন, হোয়েন এভার ইট ইজ শ্বসন, শ্বসন শ্বসন শ্বসনের ক্ষেত্রে কি হয় একটু খেয়াল করব। এই যে আমাদের কথা যদি চেনেন, কল্পনা করেন শ্বসন মানে কি। শ্বসন মানে হচ্ছে গৃহীত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে প্রচুর পরিমাণে শক্তি তৈরি করা। শ্বসন মানে কি, গৃহীত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে শক্তি তৈরি করা। একটু খেয়াল করব, আমরা যা খাই তার ম্যাক্সিমামই কার্বোহাইড্রেট খাই, সেটাকে গ্লুকোজ হিসাবে আমরা কল্পনা করি, C6H12O6। এই গ্লুকোজ, অক্সিজেন আর পানি সাথে সাথে এটা যদি এরা বিক্রিয়া করে কি তৈরি করে, এরা বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে আর এনার্জি প্রডিউস করে, আর এনার্জি প্রডিউস করে। শোষণ বিক্রিয়ায় মূলত এনার্জি তৈরি হয়, শ্বসন বিক্রিয়ায় মূলত এনার্জি তৈরি হয়। আর কার্বন ডাই অক্সাইড বিক্রিয়ায় মূলত কি, এই যে সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় মূলত কার্বোহাইড্রেট তৈরি হয়। এই শক্তিটা হচ্ছে রাসায়নিক শক্তি এটিপি রূপে। শ্বসনে যে শক্তিটা তৈরি হয় এটা হচ্ছে রাসায়নিক শক্তি এটিপি রূপে। আর এই যে সালোক সংশ্লেষণে যে শক্তিটা তৈরি হয় এটা খাদ্য রূপে, স্থিতি শক্তি রূপে, স্থিতি শক্তি। আর এটা তৈরি হয় রাসায়নিক শক্তি রূপে, রাসায়নিক শক্তি রূপে, রাসায়নিক শক্তি রূপে, রাসায়নিক শক্তি রূপে। এটিপি কে বলা হয় বায়োলজিক্যাল কয়েন, এনার্জি কয়েন বা রিজার্ভ কয়েন বা অ্যাসিমিলেটরি পাওয়ার বা অ্যাসিমিলেটরি এনার্জি। হোয়েনেভার উদ্ভিদ প্রজাতি কোন সময় খাদ্যের শর্টেজ হয় অথবা কোনো বিক্রিয়া ইনিশিয়েট করতে হয়, তার শক্তির প্রয়োজন হয়, তখন এই এটিপি ভেঙে 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 এডিপি তে দেয়, এডিপি তৈরি করে। সেই এডিপির মাধ্যমে সে ছোট ছোট অনুভক্ষণ করে বিভিন্ন বিক্রিয়া তার ফিজিওলজিক্যাল নিড, প্রয়োজন মেটায়। আশা করি বুঝতে পেরেছি কিনা বলেন। ইয়েস ইয়েস, আজকে দুইটা জিনিস বোঝানোর জন্য বললাম। সালোক সংশ্লেষণে যা তৈরি হয় উদ্ভিদে সেটাই আবার শ্বসনে গৃহীত হয়। শ্বসনে এই গৃহীত খাদ্যবস্তু অক্সিজেনের সাথে জারিত হয়, জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, সাথে দেয় এনার্জি। আমাদের ক্ষেত্রেও এইরকম হয়, আমরা কার্বোহাইড্রেট খাই, সেই কার্বোহাইড্রেট অথবা নর্মাল যে খাবারই খাই না কেন তার একটা বিগার পোর্শন কার্বোহাইড্রেট তথা গ্লুকোজে কনভার্ট হয়। এই কনভার্টেড গ্লুকোজ অর কার্বোহাইড্রেট রিঅ্যাক্ট উইথ আওয়ার ইনটেকিং অক্সিজেন। আমরা যে অক্সিজেন নেই সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে রাসায়নিক শক্তি প্রডিউস করে। ইন কেস অফ অ্যানিমেল প্লান্টের ক্ষেত্রেও তাই হয়। তারা যে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করলো, এই গ্লুকোজটাকে শ্বসন প্রক্রিয়ায় ব্যবহার করে, শ্বসন প্রক্রিয়ায় এই গ্লুকোজটাকে ব্যবহার করে কার উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে ব্যবহার করে কি তৈরি করে, কার্বন ডাই অক্সাইড তৈরি করে আর এনার্জি প্রডিউস করে। and energy must produce in the form of ATP adenosine triphosphate। উদ্ভিদের যত বায়োলজিক্যাল নিড আছে মূলত এই এটিপি থেকেই তার শক্তিটা আসে। বুঝাতে পেরেছি কিনা সবাই বলি, সবাই বলি বুঝাতে পেরেছি কিনা, কেমন লাগলো জিনিসটা বলেন। 360 কি রে বাবা, সোনিয়া ইসলাম 360 কি জিনিস? চলেন পরের প্রশ্ন। বলছে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি? গাছপালা কমে যাওয়া, ভূপৃষ্ঠের কার্বনেট শিলার ভাঙন, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি। গাছপালা কমে যাওয়া। একটু খেয়াল করেন, একটু আগেই যে বিক্রিয়াটা দেখাইলাম, উদ্ভিদ ভালো করে খেয়াল করেন, উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাবার তৈরি করে? সালোক সংশ্লেষণ। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাবার তৈরি করে? সালোক সংশ্লেষণ। সেটা কেমন একটু খেয়াল করেন, ব্যাখ্যা সহ বুঝেন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সে কি করে? কার্বন ডাই অক্সাইড 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করায়। এখানে কে থাকে? আলো থাকে। আর কে থাকে? ক্লোরোফিল থাকে। তৈরি করে কি? গ্লুকোজ C6H12O6। গ্লুকোজ বা কার্বোহাইড্রেট তৈরি করে, একটু খেয়াল করবো ভাই আমার। উদ্ভিদ এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে,
তাহলে দুনিয়াতে যদি গাছপালা কমে যায় এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ কে করবে? আমরা কি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করি না, আমরা অক্সিজেন গ্রহণ করি। দুনিয়াতে যদি গাছপালা কমে যায় তাহলে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার লোক কি হয়ে যাবে? কমে যাবে। কার্বন ডাই অক্সাইড রিসিভার কমে যাবে। আর কার্বন ডাই অক্সাইড রিসিভার যখন কমে যাবে, এই যে আমরা দুনিয়ার যত 800 লোক আছি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি, এই কার্বন ডাই অক্সাইড রিসিভ করার মতো গাছপালা যদি দুনিয়ায় না থাকে তাহলে তো এমনিতেই কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে। সায়েন্টিফিক ব্যাখ্যা শুনেন, সারা জীবন শুধু শুনেছেন গাছপালা কমে গেলে কেন কমে গেলে এই জন্য, এই যে আমরা 800 কোটি জনগোষ্ঠী আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই, এই কার্বন ডাই অক্সাইড শুড বি রিসিভ বাই সামওয়ান, কারো দ্বারা গৃহীত হইতে হবে। এবং কারা গৃহীত করবে, কারা গ্রহণ করবে? সেই গাছপালা গ্রহণ করবে। আর এই গাছপালার পরিমাণই যদি কমে যায় তাহলে অবভিয়াসলি এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। বুঝতে পেরেছি কিনা সবাই বলি? সবুজ সরকার, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছি সবাই ব্যাখ্যা সহ বুঝতে পেরেছি কিনা? আমার ক্লাসে এই ক খ এটা চলবে না, হোয়াই দিয়ে শুরু হবে। কেন কমে আমরা কারণ সহ শিখতে চাই, আমরা ভালো করে শিখতে চাই, সহজ জিনিস সহজ করে শিখতে চাই। ইন দা মিন টাইম বলে রাখা ভালো, গতকালকের খাদ্য পরীক্ষায় আমার গতকালকের টেকিং ক্লাস থেকে 6 থেকে 7টা প্রশ্ন কমন পড়েছে। সুতরাং আপনারা আমাদের এই যে সন্ধ্যা 6টায় শুক্র শনিবারের ক্লাসে প্রেজেন্ট থাকেন। আমি আপনাদের কিছু এক্সক্লুসিভ ক্লাস নিব যেখান থেকে আপকামিং যে কোনো পরীক্ষাতে আপনি কমন পাবেন। সবাই ইয়াস, চলেন পরের প্রশ্ন। কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই? বলেন, এই প্রশ্নটা আপনাদের উপর, এইটার উত্তর আপনি যান, আপনি বলে দেন। এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমি আশা করি। কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই? প্লিজ আনসার ইওর কোয়েশ্চেন, ড্রপ ইওর আনসার। কেমন, একটু দয়া করে আপনার আনসারটা দেন। শফিক তুই এক্সিলেন্ট, হ্যাঁ, গাছ লাগান, পরিবেশ বাঁচান না, জীবন বাঁচান। পরিবেশ অনেক পরে, আগে জীবন বাঁচান। গাছ লাগান, জীবন বাঁচান। হ্যাঁ, পরিবেশ বাঁচিয়ে লাভ নাই, পরিবেশে আপনি বেঁচে থাকলে পরিবেশ বেঁচে থাকবে। এখন বলেন এই প্রশ্নটার উত্তর কি হবে? সবাই বলে দেই। হ্যাঁ, একজন বলছে এইডস রোগ। হ্যাঁ, আর কে কি বলতে চাই? কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই? ইন হুইচ ডিজিজ দেয়ার ইজ নো স্পেসিফিক সাইন অ্যান্ড সিমটমস। কোন রোগের স্পেসিফিক কোনো লক্ষণ নেই? জানতে চাই, শুনতে চাই, প্লিজ প্লিজ প্লিজ। অনেকেই বলেছে হ্যাঁ, সালমা খাতুন গনোরিয়া, ইয়েস। জান্নাতুল ফেরদৌস এইডস, হ্যাঁ। তারপর দেখতে চাই এই প্রশ্নটা, অনেক 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 গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, দেখতে চাই। এইডস, অনেকেই বলতেছে এইডস, মুখস্থ উত্তর এগুলো। হ্যাঁ, অনেকেই বলতেছে এইডস, মুখস্থ উত্তর। একটু দেখতে চাই, সবাই এইডস, সবাই এইডস, সবাই এইডস। হ্যাঁ, আচ্ছা, এটার উত্তর আমি একটু সংক্ষিপ্ত করি। এটার উত্তর অ্যানালাইটিক্যাল উত্তর দেওয়ার ট্রাই করব আমি। এক নাম্বার কথা অপশনে এইগুলো থাকলে বাংলাদেশের বইগুলোতে অনেক দিন ধরে এই আনসারটা নেয়, এইডস অ্যান্সারটা নেয়। বাট ফর মোর স্পেসিফিক্যালি ইট শুড বি গনোরিয়া। গনোরিয়াকে বলে এসটিডি ডিজিজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডি ডিজিজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। গনোরিয়া, সিফিলিস, আর একটা নাম বলে দিলাম গনোরিয়া, সিফিলিস, আর একটা নাম বলে দিলাম গনোরিয়া, সিফিলিস। এই দুইটা ডিজিজকে বলা হয় এসটিডি ডিজিজ। এসটিডি ডিজিজ মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, আনসেফ সেক্স করলে তখন এই ডিজিজগুলো হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনারা মোর স্পেসিফিক হচ্ছে গনোরিয়া, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম পরীক্ষার আনসার শিটে যত বই আছে সব জায়গায় এইডস দেওয়া। এইডস এর কিছু লক্ষণ বোঝা যাবে। এইডস এর লক্ষণ যেমন কি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, শ্বেত রক্তকণিকা কমে যাবে, শ্বেত রক্তকণিকা কমে যাবে, শ্বেত রক্তকণিকা
কমে যাবে, শ্বেত রক্তকণিকা কমে যাবে। এইডস হলে স্পেসিফিক্যালি বোঝা যাবে যে সামান্য একটু সর্দি জ্বর সে নিতে পারবে না, শ্বেত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, শ্বেত রক্তকণিকার সংখ্যাও অনেক কমে যাবে। বাট গনোরিয়াতে এরকম স্পেসিফিক কোনো নাই। কেমন? লাস্ট বাট নট আজকের দিনের শেষ চলে দেখি কে কে এটা পারেন। বলছে কোন বর্ণের আলোর প্রতিসরণ সব থেকে বেশি? আমরা জানি যদি এইটা একটা আমার, এইটা যদি আমার একটা কি হয় বাবা, এইটা যদি আমার একটা, এইটা যদি আমার একটা প্রিজম হয়, কি হয়? প্রিজম। এইটা যদি আমার একটা প্রিজম হয়, আমি যদি একটা সাদা আলো পাস করাই, it will be converted into different color, different color। আমি যদি সাদা আলো পাস করাই, it will be converted into different color। আমি যদি সাদা আলো পাস করাই তাহলে এরা 7টা ডিফারেন্ট আলোতে কনভার্ট হয়ে যাবে, আমি যদি সাদা আলো পাস করাই, আর একবার খেয়াল করি 1 2 3 4 5 6, আর একটা হলেই কাজ শেষ। আমি ভাবছি এটাই সেইটা 3 4। আমি একটা প্রিজমের মধ্যে যদি সাদা আলো পাস করাই তাহলে প্রিজম আপনাকে প্রতিসরিত করে দিবে 7টা আলো। সেই 7টা আলোর নাম আমরা বলি বেনি আসহ কলা, বেনি আসহ কলা। এই যে বেনি আসহ কলা বা বর্ণালীর প্রথম বর্ণটার নাম হচ্ছে বেগুনি, আর শেষ বর্ণটার নাম লাল, এই বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম, সুতরাং প্রতিসরণ সব থেকে বেশি। প্রতিসরণের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক। বেনি আসহ কলা, তাহলে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, এই জন্য প্রতিসরণ সব থেকে বেশি। আর লালের তরঙ্গ দৈর্ঘ্য কি বাবা? বেশি। এই জন্য প্রতিসরণ কম। আপনারা মনে রাখবেন, যার প্রতিসরণ কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার প্রতিসরণ বেশি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম কার? বেগুনির, দ্যাট ইজ ওয়াই প্রতিসরণ তার বেশি। তাইলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? লালের, দ্যাট ইজ ওয়াই তার প্রতিসরণ কম। এর প্রশ্ন হচ্ছে রিলেভেন্ট কিছু প্রশ্ন শুনে নেন। রাস্তায় লাল লাইট লাগায় কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যাতে ফাঁকা অনেক দূর থেকে গাড়ি ঘোড়া ডিটেক্ট করতে পারে যে অমক যানবাহন আসতেছে। এটাও একটা প্রশ্ন। রাস্তার আলোতে লাল বাতি জ্বালায় কেন? ট্রাফিক লাইনে লাল বাতি জ্বালায় কেন? যাতে দূর থেকে দেখা যায় মানে কি? ওই লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। সারা জীবন না বুঝে মুখস্থ করেছি, একটু বুঝে নেই, ভালোবাসা দেই সবাই। আর একবার বলে দিতে চাই, রাস্তায় লাল আলো ব্যবহার করা হয় কেন? বিভিন্ন ট্রাফিক মোড়ে লাল আলো ব্যবহার করা হয় কেন? দূরবর্তী সতর্ক সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন? ট্রেন থামাতে লাল কাপড় ব্যবহার করা হয় কেন? ওয়াজ মাহফিলের ওই যে কিছু মাছ ভান্ডারি আছে না, দেখবেন মাইকে লাল কাপড় বাইদা বাস নিয়ে যায়, কেন ব্যবহার করে? যাতে দূর থেকে দেখা যায়, দূর থেকে দেখা যাওয়ার অর্থ তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। সুতরাং লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে তার প্রতিসরণ কম। আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, প্রতিসরণ বেশি। বুঝেছি কিনা? হ্যাঁ, ভালোবাসা দেই সবাই। তাহলে নো মোর টুডে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। যাচ্ছি, তবে যাচ্ছি নয়, যারা এখনো আমার ক্লাস শেয়ার দেন নাই তাদের অনুরোধ থাকলো একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেন, ট্যাগ করে দেন বন্ধুদের, অন্যদের দেখতে দেন। তাহলে আজকে আর কথা বলছি না, দেখা হবে হয়তো আগামী শুক্র এবং শনিবার সন্ধ্যা 6টার লাইভ ক্লাসে। ম্যাথ এবং বিজ্ঞান নিয়ে আলোচনা চলতে থাকবে। ক্লাসটা কেমন লাগলো, ক্লাস চাই কিনা
একটু কমেন্ট করে দেখতে চাই, ক্লাস কি আরো দিব না অফ করে দিব? বিজ্ঞান ম্যাথের ক্লাস কি রানিং রাখবো না অফ করে দিব? দেখতে চাই সবার কথা, হ্যাঁ সবার কথা দেখতে চাই। সাবিকুন্নার অনেক ভালোবাসা দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এই যে কাজী রায়হান অনেক ভালোবাসা দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে আর কথা বাড়াইতেছি না, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো শুক্রবারে সন্ধ্যা 6টায়। সবার জন্য শুভকামনা। তবে যাওয়ার আগে বলে দেই, এখনো যারা কোনো কোর্সে ভর্তি হননি, প্রাইমারি ব্যাচ চলছে আমাদের, ষষ্ঠ ব্যাচ, দিস ইজ দ্য লাস্ট ব্যাচ ফর আপকামিং এক্সাম। আপনারা চাইলে, সবেমাত্র কয়েকটা ক্লাস হয়েছে, মাত্র 510 টাকায় 120টা ক্লাস, 4টা ডিফারেন্ট সাবজেক্টের। সুতরাং এখনো যারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন, প্রিমিয়াম একটা সেবা চান, একটা লুক্রেটিভ ব্যাচ চান, আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন। ইনশাল্লাহ আপনি ঠকবেন না। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের জন্য দোয়া। আসসালামু আলাইকুম।